নমস্কার, ওয়েলকাম টু বিএসএসিআই হিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে। আজকে আমি সুস্মিতা এসে গেছি। বহু প্রতীক্ষিত আমাদের যে পরীক্ষা এসএলএসটি, সেই এসএলএসটি হিস্ট্রির সিলেবাস নিয়ে আজকে একবার কিন্তু আমরা আলোচনা করে নেব। আমরা যতটুকু জেনেছি 31শে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা হচ্ছেই, সুতরাং আমাদের কিন্তু এখন থেকে এই পরীক্ষার দিকে ফোকাস করতে হবে। তো যে কোনো পরীক্ষাতে ফোকাস করার আগেই যেটা সবচেয়ে প্রথমে লাগে সেটা হচ্ছে সিলেবাস সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা। তো এখানে যে দ্বন্দ্বটা তৈরি হয় স্টুডেন্টদের মধ্যে যে 9, 10, 11, 12 যে দু ধরনের পরীক্ষা হয়, সেই দু ধরনের পরীক্ষাতে সিলেবাসটা কতটা আলাদা বা কি মিল থাকে। তো প্রথমে এক কথায় আমি যেটা বলবো, অলমোস্ট সেম, শুধুমাত্র 11-12 এর ক্ষেত্রে কিছু কিছু পোর্শন একটু বেশি বিস্তারিতভাবে পড়তে হবে। তো কোন কোন সেই জায়গাটা সেটা দেখিয়ে দেবো। আর ইউরোপের ইতিহাসের ক্ষেত্রে পার্টিকুলার কয়েকটা টপিক আছে যেটা অবশ্যই 11-12 এর স্টুডেন্টদের জন্য পড়তে হবে। 11-12 এর জন্য যারা পরীক্ষা দেবো তাদেরকে পড়তে হবে, সেটা 9-10 এর জন্য দরকার নেই। তাহলে এবারে চলে আসি মূল বিষয়ে। খুব শীঘ্রই আমাদের নতুন ব্যাচ শুরু হবে এবং যে সিলেবাসটা আমরা এসএলএসটির যে সিলেবাসটা পেয়েছি সেটা কিন্তু আমাদের যে ওয়েবসাইট আছে, মানে বিএসসিসি এর যে ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে কিন্তু তোমরা প্রত্যেকে ডাউনলোড করে নিতে পারবে। তো এখন বিষয়টা বুঝিয়ে দিই এবং তোমরা পরে কিন্তু সেটা ডাউনলোড করে রাখো নিজেদের প্রয়োজনের জন্য। আচ্ছা, প্রথমেই আহ ইতিহাসের যে একেবারে গোড়ার যে বিষয়টা যেটা দিয়ে শুরু হয় সেটা হচ্ছে ফিচার্স অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, অর্থাৎ কিনা সভ্যতার সূত্রপাত। সেই সভ্যতার সূত্রপাতে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন দিয়ে আমরা শুরু করব। এবার এই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের ক্ষেত্রে আমরা কতটা পড়ব, এটা হচ্ছে বিষয়। তো সেক্ষেত্রে বলবো যে এই হরপ্পা সভ্যতা নিয়ে আমরা প্রত্যেকেই কম বেশি সমস্ত পরীক্ষার জন্য রেডি করি, কিন্তু যখন আমি এসএলএসটি দিতে যাচ্ছি তখন একটু কিন্তু বেশি খুঁটিয়ে পড়বো। কোন জায়গাগুলো খুঁটিয়ে পড়বো? যে কোনো কেন্দ্র, মানে হরপ্পা সভ্যতার যা যা কেন্দ্র মোটামুটি আমরা স্ট্যান্ডার্ড বইতে পেয়ে থাকি, সেই কেন্দ্রগুলোর অবস্থান খুব ভালো করে দেখব। অবস্থান মানে কোন রাজ্যে অবস্থিত, বর্তমানে কোন রাজ্যে অবস্থিত, স্বাধীনতার পরে কোন কোন কেন্দ্র আবিষ্কৃত হয়েছে, কোন কেন্দ্রটার পরিধি সবচেয়ে বড়, ঠিক আছে, এবং কোন কেন্দ্র থেকে কি কি পাওয়া যাচ্ছে সেটা তো অবশ্যই জানবো। ঠিক আছে, তো এইভাবে কিন্তু প্রত্যেকটা কেন্দ্র সম্পর্কে সুস্পষ্ট ধারণা, ভৌগোলিক যে তার অবস্থান সেই সম্পর্কে সুস্পষ্ট ধারণা, এবং ভারতের বাইরেও যে সমস্ত কেন্দ্রগুলো রয়েছে সেগুলো সম্পর্কেও কিন্তু আমাদের একটা ধারণা রাখতে হবে। আর বাদবাকি যেরকমটা পড়ি, ধর্মীয় ইতিহাস, এদের ধর্মীয় কাহিনী, ধর্মবিশ্বাস, ফুড হ্যাবিট থেকে শুরু করে চাষবাস, ড্রেস, তারপরে ওদের যে লেখা লিপি, হ্যাঁ হরপ্পার লিপি ভীষণ জোর দিয়ে পড়বো। কারণ হরপ্পার লিপি নিয়ে আমরা জানি প্রত্যেকেই গবেষণা চলছে, অনেক অনেক জায়গা কিন্তু পাঠোদ্ধার হয়ে গেছে। ঠিক আছে, তো সেই লিপির ধরনটা কেমন ছিল, লিপি কেমন করে লেখা হতো, সেই লিপিকে, সেই লিপির ধরন অনুযায়ী লিপির যে নাম দেওয়া হচ্ছে, বা সেই লিপির সাথে অন্য কোন লিপির মিল পাওয়া যাচ্ছে, ঠিক আছে, এইগুলো কিন্তু আমরা ফোকাস করব খুব ভালো করে। এবং আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এখানে আমরা বই পড়ার সাথে সাথে একটা রেগুলার বেসিসে সেলফ স্টাডি কিন্তু রাখবো। সেলফ স্টাডি মানে থাকে না, এটা নিজের মতো করে গুছিয়ে নেওয়া, যেটা আজকে থেকে যদি না তুমি শুরু করো পরীক্ষা কিন্তু চলে আসবে। তাই বারবার বলছি, খুব সিরিয়াসলি কিন্তু এবার শুরু করার টাইম হয়ে গিয়েছে। কারণ 10 বছর বাদে আমরা এই পরীক্ষাটা পাচ্ছি, প্রায় 10 বছর। সুতরাং ক্যান্ডিডেটের সংখ্যা যেরকম অনেক বেশি, এখানে প্রতিযোগিতাও অনেক বেশি, তাই কিন্তু আমরা একটুও কোনো জমি 1 ইঞ্চিও ছাড়বো না। তো শুরু হবে এই হরপ্পা সভ্যতা দিয়ে আমাদের সেই প্রস্তুতি পর্ব। তারপরে চলে আসি বৈদিক সিভিলাইজেশন। বৈদিক সিভিলাইজেশনের ক্ষেত্রেও তাই বৈদিক সাহিত্য, আর তার সাথে সাথে যে পরবর্তী বৈদিক এবং বৈদিক যুগের মধ্যে যা যা পার্থক্য আমরা দেখতে পেয়েছি, যে বিভিন্ন নতুন নতুন শব্দ, এক একটা শব্দ কতবার উচ্চারিত হয়েছে বেদের মধ্যে, ওই অমুক শব্দটি কতবার উচ্চারিত হয়েছে, এর একটা লিস্ট আমরা কিন্তু ইমিডিয়েট বানিয়ে ফেলবো। ঠিক আছে, ভীষণ খুঁটিয়ে খুঁটিয়ে এই জায়গাগুলো আমরা পড়বো। যেহেতু আমরা এমসিকিউ টাইপ প্রশ্ন আমরা ফেস করতে চলেছি, তাই কিন্তু
গুলিয়ে যাওয়ার সম্ভাবনা তো খুব বেশি থাকে। সেই কারণে কিন্তু খুব ভালো করে মনে রাখার বিষয়। এখানে কিন্তু যেটা জানার সেটা হচ্ছে যে বিষয় সম্পর্কে তো আমরা কনসেপ্ট তো ক্লিয়ার করবই, তার সাথে সাথে কিন্তু প্রচুর ডেটা মনে রাখতে হবে। ঠিক আছে? সেই ডেটার ট্রিক নিজেকে তৈরি করতে হবে। আমরাও বিভিন্ন ক্লাসের মধ্যে দিয়ে সেই ট্রিক দেওয়ার চেষ্টা করব। সেই ট্রিকের কাজ আমাদের এখন শুরু হয়ে গেছে, যাতে সহজে মনে রাখা যায়। নিজেদেরও কিন্তু এটা করতে হবে। এরপরে চলে আসছি মহাজনপদ। বৈদিক সিভিলাইজেশনের পর প্রত্যেকেই আমরা জানি যে ষোড়শ মহাজনপদ। তো ষোড়শ মহাজনপদে 16টা যে মহাজনপদ, তার উত্থান, এদেরও ভৌগোলিক অবস্থান, তার পাশ দিয়ে কি নদী বয়ে গেছে, সেটার রাজধানী কি, আগে কি নাম ছিল, এখন কি নাম আছে, এবং প্রত্যেকটা জনপদে বিশেষ বিশেষ কিছু না কিছু বৈশিষ্ট্য আছে। যেরকম মহাবীর, মহাবীর কোন কোন জনপদে তার কাজকর্ম করেছেন বা কোন কোন জনপদে তিনি গিয়েছিলেন, গৌতম বুদ্ধ কোথায় কোথায় গিয়েছিলেন। ঠিক আছে? তারপরে হচ্ছে মগধের উত্থান। খুব স্বাভাবিকভাবেই যে 4টে জনপদের মধ্যে থেকে মগধের 16টা জনপদের মধ্যে থেকে 4টে মেন হয়ে উঠলো, এবং এই যে জনপদের মধ্যে যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব ছিল, এটা কিন্তু 11-12 স্টুডেন্টরা খুব জোর দিয়ে পড়বে। ঠিক আছে? কোন কোন কারণে কোন কোন জনপদের মধ্যে যে আভ্যন্তরীণ দ্বন্দ্বগুলো ছিল, এবং কোন কোন জনপদে কোন কোন জিনিস আর কি, মানে যেরকম ধরো গান্ধার, গান্ধার যে জায়গাটা, সেখানে কিন্তু পশমের, মানে গরম বস্ত্র বা পশম এই ধরনের জিনিসটা খুব ভালো পাওয়া যেত। তো সেই রকম বিভিন্ন জনপদে যা যা বৈশিষ্ট্য ছিল, বিশেষ বিশেষ বৈশিষ্ট্য, সেটা আমরা মনে রাখছি, এবং 11-12 স্টুডেন্টরা কিন্তু এটা খুব ভালো করে এই জায়গাটা দেখবে। ঠিক আছে? খুঁটিয়ে। আর তারপরে চলে আসছে জৈনিজম বুদ্ধিজম। জৈনিজম বুদ্ধিজম প্রত্যেকের খুব প্রিয় একটা জায়গা। তার সাথে সাথে আমরা এর যে ব্যাকগ্রাউন্ডটা, অর্থাৎ কিনা শুধু যে জৈন ধর্মের উত্থান, বৌদ্ধ ধর্মের, দুটো ধর্মের উত্থান করছে, দুজন মনীষী নিয়ে আমরা খুব বিস্তারিত পড়ছি তা নয়। আমি বলবো একটুখানি ব্যাকগ্রাউন্ডটা, অর্থাৎ কিনা এই যে একটা ট্রানজিশনের যুগ, যে সময়টায় কিন্তু কি হয়েছিল, চাষবাসের বিপুল উন্নতি হয়েছিল। কেন হয়েছিল আশা করি প্রত্যেকের মনে আছে। সেটা হচ্ছে ধাতুর ব্যবহারে কিন্তু একটা পরিবর্তন। মানুষ লোহার ব্যবহার যখন থেকে শুরু করলো, মানে আর্যরা আর কি বৈদিক যুগ থেকে, তারপর থেকে গিয়েই কিন্তু কৃষি উৎপাদন বেড়ে গিয়েছিল। তো এই কৃষি উৎপাদন বাড়ার ফলে ব্যবসা বাণিজ্যের যে উন্নতি হয়েছিল, বিভিন্ন নতুন নতুন বণিক সম্প্রদায়ের নাম পেয়েছি আমরা এই টাইমে, তাই না? মনে পড়ছে আসল, আশা করি। তো বিভিন্ন যে যে সেটটি, তারপরে হচ্ছে তোমার আরো বিভিন্ন রকমের যে নামগুলো ছিল, গিল্ড সিস্টেম তৈরি হলো। হ্যাঁ, তো এই ধরনের বিভিন্ন ছোটখাটো জিনিসগুলো কিন্তু এখানে লুক আউট করলে চলবে না। এই জায়গাটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। আর তার সাথে তো অবশ্যই বৌদ্ধিজম এবং জৈনিজমের যে ফিলসফি, সেই ফিলসফির যে ইনার যে তত্ত্বটা, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। কারণ কি, এখন এই যে প্রশ্নপত্রটার ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে, যে ফিলসফি থেকে কিন্তু যে প্রশ্নগুলো দেওয়া হবে, সেটা কিন্তু ওরকম এক কথায় নয়, বেশ খানিকটা লেন্দি হয়তো সেন্টেন্স দেওয়া থাকলো, এবং প্রত্যেকটা 4টে অপশনের প্রত্যেকটা খুব ভালো করে পড়ে আমার ভেতরকারের অর্থ কিন্তু বুঝে নিয়ে উত্তর করতে হবে। তো সেক্ষেত্রে কনসেপ্টটা কিন্তু খুব ভালো রাখতে হবে। ঠিক আছে? গহপতি, সেটটি, এবং তোমার বিভিন্ন যে বণিক সম্প্রদায়, তাদের ক্ষেত্রে আর কি, যখন ব্রাহ্মণ্য সমাজ চলছিল, তাদেরকে কি কি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। হ্যাঁ, মানে ব্রাহ্মণ্য সমাজ, হ্যাঁ, কোন কোন স্তরকে কি কি নিষেধাজ্ঞা দিল, তো সেইগুলো সংক্রান্ত যে সামাজিক যে ক্রাইসিসটা, সেটা কিন্তু আমরা একটু ভালো করে পড়বো। কেমন? নেক্সট নেক্সট হচ্ছে রাইজ অফ মাগাধা। অর্থাৎ কিনা এই যে 4টে জনপদ, 16টা জনপদের থেকে 4টে জনপদ, এবং সেখান থেকে মগধের উত্থান। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ কি, এটার মাধ্যম দিয়েই শুরু হচ্ছে কি, আমাদের একটা ভারতবর্ষের মধ্যে একটা রাজ্য গঠন, রাষ্ট্র গঠন, এবং সেটার যে প্রসেস, রাজনৈতিক প্রসেস, এই তখন থেকে কিন্তু মগধের উত্থান থেকেই বলা যায় কিন্তু আমরা খুব স্পষ্টভাবে দেখছি। তো সেই মগধের উত্থানের কারণ, মগধের উত্থানের ক্ষেত্রে অবশ্যই প্রাকৃতিক কারণ আমাদের খুব ভালো করে জানতে হবে, এবং আশেপাশের যে রাজনৈতিক কারণগুলো ছিল সেটা আমরা জানবো। এবার সেই মগধে যে শুরু হলো, যে নতুন এক রাজতান্ত্রিক একটা অধ্যায় ভারতবর্ষে শুরু হলো, সেখানে কোন কোন বংশ প্রতিষ্ঠান করলো, সেগুলোর ব্যাপারে আমরা অবশ্যই জানছি, এবং সেগুলো একেবারেই ডিটেলে। এটা একদম খুঁটিয়ে আমার বলার কিছুই নেই, কারণ যা যা বংশ পেয়েছি, হর্যঙ্ক বংশ, শিশুনাগ বংশ, প্রত্যেকটা বংশের মানুষ, তাদের নাম, তাদের কাজ, তাদের যদি কোনো উপাধি থেকে থাকে, সেগুলো সবটা মিলিয়ে কিন্তু আমরা জানছি তারা কোন ধর্মের, ধর্মকে আর কি
পৃষ্ঠপোষকতা দান করছে। এইভাবে কিন্তু আমাদের এখানে পড়াটা যাচ্ছে এবং সেটা অশোকের মানে মৌর্য সাম্রাজ্যের প্রত্যেকটা কিন্তু সম্রাটদের কিন্তু ইতিহাস কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবং যারা 11-12 এর জন্য দেবে তারা কিন্তু অশোকের ধম্মের যে এডিক্টগুলো, রক এডিক্ট, প্রত্যেকটা রক এডিক্ট এবং প্রত্যেকটা রক এডিক্টে কি কি বিষয় নিয়ে লেখা হয়েছে, ঠিক আছে, কোথায় কোথায় পাওয়া গেছে বিভিন্ন নাসিক যে শিলালিপি বা মাস্কি অনুশাসন, এই যে বিভিন্ন বিষয়গুলো যেখান থেকে আমরা যা যা তথ্য অশোকের সম্পর্কে পেয়েছি, কোন কোন গুহা চিত্র থেকে, হ্যাঁ, প্রত্যেকটা কোন কোন পিলার থেকে, হ্যাঁ, পিলারে কি কি লেখা আছে, প্রত্যেকটা কিন্তু 11-12 এর ছেলেমেয়েরা কিন্তু খুব ভালো করে পড়বে, কেমন। আর পড়বে অশোকের ধম্ম, তার সাথে গুপ্ত সাম্রাজ্য, ইম্পেরিয়াল গুপ্ত, স্বর্ণযুগ, সেই স্বর্ণযুগ কেন স্বর্ণযুগ, গুপ্ত যুগের প্রত্যেকটা সম্রাটদের সম্পর্কে তো অবশ্যই পড়ছি, বিশেষত সমুদ্রগুপ্ত, যেখানে কিনা সমুদ্রগুপ্তের যে সাম্রাজ্য বিস্তার যে নীতিতে আমরা উত্তর ভারত এবং দক্ষিণ ভারতে যে ভ্যারিয়েশনটা পেয়েছি, হ্যাঁ, কোন কোন রাজা কোথায় কোথায়, 11-12 এর ছেলেমেয়েদের কিন্তু মনে রাখতে হবে যে গ্রহণ পরিমোক্ষ নীতিতে কোন কোন রাজাকে দক্ষিণ ভারতে হারিয়ে দিয়েছিলেন, সেই প্রত্যেকটা রাজাকে প্রত্যেকটা জায়গার নাম, আর উত্তর ভারতে যে 9জনকে তিনি আর কি হারিয়েছিলেন সেই প্রত্যেকের নামের ডিটেলটা কিন্তু 11-12 এর জন্য জানতেই হবে, একদম মনে রাখতে হবে, ঠিক আছে। তো নেক্সট আসছে পাল সেন যুগ, যেটা দিয়ে মোটামুটি প্রাচীন যুগ আর কি কভার হচ্ছে। তো পাল সেন যুগের ক্ষেত্রে আমি বলবো যেহেতু পাল সেন যুগের যে অধ্যায়টা সেটা একটা এমন একটা সন্ধিক্ষণ যেখানে আমরা এদেরকে কোনো কেন্দ্রীয় শক্তি হিসাবে হয়তো ধরছি না, আঞ্চলিক শক্তি হিসাবেই ধরছি, কিন্তু তা সত্ত্বেও এই টাইমে কিন্তু কি হয়েছিল, আরও যে সমস্ত আশেপাশে যে স্থানীয় শক্তিগুলো মাথা চারা দিয়ে উঠেছিল এবং একটা দীর্ঘকালীন যে একটা বিশৃঙ্খলার পিরিয়ড আমরা পেয়েছি, সেই সময় কিন্তু বিভিন্ন মানুষ সম্পর্কে আর কি আমাদের জানতে হবে, যেরকম হর্ষবর্ধন, শশাঙ্ক, এগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে খুব ভালো করে, ঠিক আছে। নেক্সট এবার চলে আসছি মিডিয়েভেল পিরিয়ডে, অর্থাৎ কিনা দ্য এস্টাবলিশমেন্ট অফ দিল্লি সালতানেট। এখানে বলবো যে খুব সহজেই হয়তো বলছি যে প্রাচীন শেষ হয়ে গেল, মধ্য শুরু হয়ে গেল, কিন্তু এর মাঝখানে কিন্তু একটা বৃহত্তর সময়, বৃহত্তর আর কি কি বলবো ইতিহাস রয়েছে, যেটা যে ক্ষেত্রে আমরা মেনলি যেটা দেখেছি সেটা হচ্ছে সারা ভারতবর্ষ ব্যাপী প্রচুর আঞ্চলিক শক্তির উত্থান, হ্যাঁ। এখানে সিলেবাসে যতটুকু লেখা আছে 9-10-এর পরীক্ষার ক্ষেত্রে সেটা আমরা পড়লাম, কিন্তু 11-12-এ কিন্তু জন্য যারা পরীক্ষা দেব তারা কিন্তু এই গ্যাপিং পিরিয়ডের ইতিহাসটাকে খুব বেশি করে জোর দেব, ঠিক আছে। এই যে সুলতানি সাম্রাজ্য শুরু হচ্ছে, হঠাৎ করেই তো একদিন শুরু হয়ে যায়নি, সেই টাইমে যে সুলতানরা যখন ঢুকছে সেই টাইমের রাজনৈতিক পরিস্থিতি ভারতবর্ষের নিরিখে ঠিক কেমনটা ছিল সেটা কিন্তু জেনে নেওয়া। আমরা সাধারণত সুলতানি সাম্রাজ্যের ক্ষেত্রে কি পড়ি, যে এই মোহাম্মদ ঘুরি দিল্লিতে আর কি বসছেন, কিন্তু মোহাম্মদ ঘুরি এই যে দিল্লিতে সিংহাসনের সেই সুলতানি সিংহাসনের যে এস্টাবলিশডের মধ্যে দিয়ে আসছেন ঠিকই, আমরা সেই সময় থেকে পড়ছি, কিন্তু তার আগে মোহাম্মদ ঘুরি কোথায় ছিলেন, মোহাম্মদ ঘুরি ঠিক কতবার ভারতে আক্রমণ করার পর তিনি সফলতা অর্জন করেছেন, এবং কতবার কোন কোন জায়গায় কি কি উদ্দেশ্যে তিনি ভারতবর্ষে অ্যাটাক করেছিলেন, ঠিক আছে, এবং কেন কেন এদেরকে ভারতবর্ষে আসতে হলো, হ্যাঁ। তো সেই জায়গাটা কিন্তু ভারতে আসার আগের যে পর্বটা সেটা নিয়ে কিন্তু অল্প একটুখানি কিন্তু আমাদের জানতে হবে, ঠিক আছে, 11-12-এর জন্য তো অবশ্যই। তো সেই মোহাম্মদ ঘুরির আসা এবং তারপরে দাসবংশ থেকে নিয়ে খলজি, তুগলক যে ডাইনেস্টিগুলো গেছে, প্রত্যেকটার যে রাজনৈতিক ইতিহাস এবং তারা যে প্রত্যেকের ব্যক্তিগতভাবে যে সমস্ত সুলতানদের আমরা পেলাম তাদের যে চারিত্রিক গুণাবলী এবং তারা নতুন নতুন কি কি সিস্টেম শুরু করলেন ভারতবর্ষে, খুব ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু আমরা জানছি, ঠিক আছে। কে কোন মুদ্রা, কোন ধাতুর মুদ্রা, হ্যাঁ, এবং কিভাবে সেটা করলেন, সেটাই ইম্প্যাক্টটা কি হলো, সবটাই হ্যাঁ আমাদের কিন্তু এখানে জানতে হচ্ছে। তারপরে চলে আসবো দ্য প্রবলেমস অফ থিওক্রাসি, দ্য বিজয়নগর
এম্পায়ার। রাষ্ট্র সংক্রান্ত সমস্যা, রাষ্ট্র সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে এই যে সমস্যার ক্ষেত্রে একটা ধার্মিক ধর্মাশ্রয়ী যে একটা ব্যাপার আমরা এই টাইমে পাচ্ছি, যে সুলতানি যুগ শুরু হলো এবং এতদিন কিন্তু ভারতে ইসলাম ধর্ম বলতে যেটা বোঝায় সেটা কিন্তু ভারতীয়রা জানতো না। ভারতীয়দের সাথে ইসলামের পরিচয় হলো এবং সেই ধর্ম কতটা ভারতবাসী কেমন করে গ্রহণ করছে, নাকি তারা অত্যাচারিত হচ্ছে, সেই সংক্রান্ত একটা ধারণা কিন্তু এখানে আমাদের রাখতে হচ্ছে। কেমন? আর তার সাথে বিজয়নগর, বিজয়নগর এবং বাহমনি, বিজয়নগর পড়া মানেই বাহমনি, বিজয়নগর বাহমনির যে দ্বন্দ্ব, দুটোর অবস্থান থেকে শুরু করে আমরা কোন কোন শাসককে পেয়েছি বিজয়নগরে, তাদের চালু করা বিভিন্ন সিস্টেম, এবং এই টাইমে হ্যাঁ প্রত্যেকটা পিরিয়ডে কিন্তু একটা জিনিস কমন, সেটা হচ্ছে কি যে ভারতবর্ষের বিভিন্ন টাইমে অনেক পর্যটকরা এসছেন, ঠিক আছে, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন পর্যটকরা এসছেন, তারা তাদের ভারতবর্ষকে দেখেছেন, ভারতবর্ষের বর্ণনা লিখে গেছেন, কোন বইতে লিখেছেন, সেটার নাম কি, কার সম্পর্কে লেখা, এবং হচ্ছে কি যে কোথা থেকে তারা এসছেন, এইটার কিন্তু একটা লিস্ট কিন্তু অলওয়েজ করতে হবে। প্রাচীন ভারতের ক্ষেত্রে করতে হবে, মধ্যযুগের ক্ষেত্রে করতে হবে এবং আধুনিকের ক্ষেত্রে করতে হবে। কারণ ইতিহাসের উপাদান কোথাও কিন্তু এখানে লেখা থাকবে না যে ইতিহাসের উপাদান সম্পর্কে তোমরা পড়ো, কিন্তু ইতিহাসের উপাদান ছাড়া তো ইতিহাস হয় না। তাই প্রত্যেকটা স্টেজের কিন্তু ইতিহাসের উপাদান, অর্থাৎ কিনা ইতিহাসের যে গুরুত্বপূর্ণ বই এবং সেই বইয়ের রচয়িতাকে, সেটা কোন ভাষায় লেখা, সেটা কি আত্মজীবনী নাকি সাধারণ বই, এবং কোন বিষয় সম্পর্কে কোন বইটা কোন তথ্য দিচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু সকলের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ হলো। আচ্ছা, বিজয়নগর সাম্রাজ্য পর্যন্ত আমরা দেখলাম। নেক্সট চলে যাব সুলতানি শাসন ব্যবস্থায় অনৈক্য। ঠিক আছে, এবার সুলতানি শাসন ব্যবস্থায় যে বিভিন্ন ধরনের গন্ডগোল, পারিবারিক গন্ডগোল থেকে শুরু করে ষড়যন্ত্র, এ সব কিছু শুরু হচ্ছে, এবং তার সাথে মুঘলদের ভারতে প্রবেশ। ঠিক আছে, মুঘলদের ভারতে প্রবেশ এবং ইব্রাহিম লোদিকে হারিয়ে দিয়ে বাবরের ভারতে ঢোকা, এবং সেক্ষেত্রে শুধু এই সুলতানি আর মুঘলদের সংগ্রাম নয়, তার সাথে ভারতীয়দের, কোন কোন ভারতীয়দের এক্ষেত্রে আর কি কিরকম কিরকম রাজনৈতিক ভূমিকা ছিল, এবং ভারতের বিভিন্ন যে প্রাদেশিক শাসকরা আছে তাদের প্রতিক্রিয়া ঠিক কি ছিল, এগুলো কিন্তু আমরা এখানে পড়বো। ঠিক আছে, আচ্ছা, তারপর এবার ভারতের অভিযান, ভারতে বাবরের অভিযান, বাবরের ভূমিকা, মুঘল আফগান দ্বন্দ্ব। এক্স্যাক্টলি, মুঘল আফগান দ্বন্দ্ব কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, যে শেরশাহের সাথে যেটা শুরু হলো, এবং তার আগে থেকেও আর কি আফগানদের যে ভারতের দিল্লি সিংহাসন দখল করে নেওয়ার যে একটা মনোভাব, সেটা কেমন ভাবে বিভিন্ন টাইমে আবর্তিত হয়েছে সেটা কিন্তু আমরা জানবো। তার মাঝখানে আমরা সকলেই জানি যে হুমায়ুনের আর কি যে সিংহাসন থেকে আর কি বিতাড়িত হয়ে যাওয়া, এবং একটা আফগানদের একটা শাসন পিরিয়ড যাচ্ছে, সেটা সম্পর্কে কিন্তু একটা ধারণা আমরা রাখছি। আর রাখছি হুমায়ুনের পরে আকবরের হচ্ছে তোমার সাম্রাজ্যের ক্ষেত্রে আমরা যে নতুন নতুন বিষয়গুলো পেলাম। ঠিক আছে, আকবরের শাসন ব্যবস্থা মানেই একঝাঁক তথ্য, প্রচুর প্রচুর তিনি কাজ করে গেছেন, এবং সেই কাজগুলোর আমাদের কাছে একদম সুস্পষ্ট ব্যাখ্যা থাকতে হবে। এবং আমি বলবো প্রত্যেকের গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে, গ্র্যাজুয়েশন যখন তোমাদের হয়েছিল তখন যে স্ট্যান্ডার্ড তোমরা টেক্সট বই পড়েছিলে, সেই টেক্সট বই কিন্তু এক্ষেত্রে তোমাদের ভীষণ কাজে দেবে। প্রত্যেকে যে যাই কম্পিটিটিভ যে বইগুলো বেরোয়, যেটা যাই পড়ো না কেন, কিন্তু প্রত্যেকেই কিন্তু হাতে একটা তোমাদের সেই গ্র্যাজুয়েশনের বই বার করবে, যেখানে কিন্তু তোমরা সেই মোটা একদম বই, আমরা টেক্সট বই হিসাবে বিভিন্ন রাইটারের বই তখন পড়তাম, তাই না, সেই বই থেকে কিন্তু আমরা এই পোর্শনটা খুব ভালো করে পড়বো, খুঁটিয়ে খুঁটিয়ে পড়বো যাকে বলে। কেমন? তো তারপরে হচ্ছে জাহাঙ্গীর, শাহজাহানের রাজত্বকাল, অর্থাৎ কিনা মুঘলদের মধ্যে আর যে যে শাসকদের কথা পাই, ঔরঙ্গজেবের সাম্রাজ্য বিস্তার নীতি, মারাঠাদের সাথে সংঘাত, এবং তার সাথে শিবাজিদের কথা। হ্যাঁ, যারা 9-10-এ আছি তারা কিন্তু আমরা শিবাজির কথা পড়ছি এবং মুঘল ঔরঙ্গজেবের কথা পড়ছি, হ্যাঁ এই পর্যন্ত পড়ছি, ঠিক আছে, কিন্তু যারা 11-12-এর জন্য দিচ্ছি তারা কিন্তু পরবর্তী যে মুঘল শাসকরা রয়েছেন, অর্থাৎ কিনা ঔরঙ্গজেবের পরেও যে শাসকদেরকে আমরা পেয়েছি একেবারে তৃতীয় বাহাদুর শাহ জাফর পর্যন্ত,
প্রত্যেকের সম্পর্কে কিন্তু তথ্য রাখতে হবে। 9-10 এর ক্ষেত্রে প্রয়োজন নেই, কিন্তু 11-12 এর ক্ষেত্রে কিন্তু সেটা পড়া করে রাখতে হবে। ঠিক আছে, ঔরঙ্গজেবদের শেষ করলে হবে না। কেমন? আর কি? প্রাদেশিক শক্তির উত্থান, অর্থাৎ কিনা যখন মুঘল সাম্রাজ্যের ভিত যখন আবার আলগা হয়ে যাচ্ছে, দীর্ঘদিনের যে দৃঢ় মুঘল সাম্রাজ্যের যে ভিত সেটা যখন আবার আলগা হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, স্থানীয় শাসকেরা মাথাচাড়া দিয়ে উঠছে। এটা যুগ যুগের নিয়ম। ঠিক আছে, তো সেই টাইমে যে সমস্ত প্রাদেশিক শক্তির উত্থান ঘটেছিল, যেমন বাংলা, অযোধ্যা, হায়দ্রাবাদ এবং মহীশূর থেকে শুরু করে আরো বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের আমরা আঞ্চলিক শক্তিগুলোকে দেখেছি, সেই প্রত্যেকটা শক্তির সম্পর্কে কিন্তু গুরুত্বপূর্ণ ডিটেল এবং তাদের সাথে মুঘলদের সম্পর্ক। এবং সবাই আমরা জানি যে এই টাইমে কিন্তু বিভিন্ন ইউরোপীয় যে কি বলে অ্যাম্বাসাডাররা আর কি আসতে শুরু করেছে। যেরকম মুঘল জাহাঙ্গীরের দরবারেও আমরা দেখেছি যে ইংরেজদেরকে আসতে। হ্যাঁ, তখন ওইভাবে আর কি ব্যাপারটা ছিল না যে নান্দিক কোনো সম্পর্ক নিয়ে, তারা বন্ধুত্বপূর্ণ আচরণ করেই তারা এসছে, কথা বলেছে এবং একটু একটু করে রাজনৈতিক ক্ষমতাকে বিস্তার করার চেষ্টা করেছে। তো কারা কার সময় এসছে, কে কে এসছে, সেই নামের তালিকা, এটা একদম একটা সাধারণ ব্যাপার, যেটা ইতিহাসের স্টুডেন্টদের কাছে থাকেই, সেটা আমরা কিন্তু এখানে ভালো করে পড়বো। এবং মুঘল সাম্রাজ্যের সংকটের যে সূত্রপাত হচ্ছে, সেটা কিন্তু আমরা এখান থেকে ভালো করে মনে রাখার চেষ্টা করব। এবার চলে আসি সিরাজের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সংঘাত, অর্থাৎ কিনা সেই যে বিভিন্ন অ্যাম্বাসাডারদের দিয়ে আসা শুরু হলো, বিভিন্ন দূত বিভিন্ন টাইমে আসছেন, ভারতবর্ষ সম্পর্কে জানছেন, এবং তারপরে গিয়ে দেখা যাচ্ছে যে একটা টাইমে গিয়ে বিভিন্ন ইউরোপীয় দেশ থেকে এখানে ব্যবসা বাণিজ্যের জন্য অনেক বণিকেরা আসছেন। ঠিক আছে, তো দিনেবার থেকে শুরু করে পর্তুগিজ, হ্যাঁ, এরা তো সবাই এসছে, প্রথম পর্তুগিজ এসছে আমরা জানি, সেই সংক্রান্ত যে তথ্যগুলো, যে পর্তুগিজরা প্রথম কোথায় এলো এবং কোথায় তারা তাদের সাম্রাজ্য স্থাপন করার চেষ্টা করলো, কিভাবে ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করছে, এইভাবে যে প্রত্যেকটা উপনিবেশ যারা যারা আর কি এসেছিল, প্রত্যেকটা দেশের সম্পর্কে আমরা তথ্য রাখছি। এবং অবভিয়াসলি তার সাথে ইংরেজদের যে প্রবেশ এবং একটা দীর্ঘকালীন এখানে ব্যবসা বাণিজ্যের সূত্রে দেখা যাচ্ছে যে তারা রাজনৈতিক বিষয়টাকেও কিন্তু আধিপত্যের বিস্তারের জন্য চেষ্টা করছে। তো সেক্ষেত্রে শুরু হচ্ছে কি, বাংলাতে সিরাজের সাথে তাদের দ্বন্দ্ব শুরু হচ্ছে, তাই তো? সেই সিরাজের সাথে নান্দিক সম্পর্ক, এবং সেই সম্পর্কের জেরে দেখছি আমরা পলাশির যুদ্ধ, এবং দেখছি বক্সারের যুদ্ধ, এবং আস্তে আস্তে করে ভারতবর্ষে তাদের রাজনৈতিক বিস্তার। সেক্ষেত্রে অধীনতামূলক মিত্রতা নীতি, সত্ত্ব বিলোপ নীতি, বিভিন্ন রকমের অর্থনৈতিক স্ট্রাকচার, ভূমি রাজস্ব ব্যবস্থা, সম্পদের বহির্নির্গমন, অবশিল্পায়ন এবং আধুনিক ইন্ডাস্ট্রির উত্থান, এবং ভারতীয় যে শিল্প তার ধ্বংস, অবশিল্পায়ন। হ্যাঁ, এই অবশিল্পায়ন তত্ত্ব, তারপরে হচ্ছে সম্পদের বহির্নির্গমন, এই বিষয়টা কিন্তু 11-12 জন্য কিন্তু একটু বেশি বিস্তারিতভাবে পড়তে হবে। কারণ যে ইকোনমিক্যাল যে স্ট্রাকচার, বদ্ধ ইকোনমি, লেজে ফেয়ার ইকোনমি, হ্যাঁ, এই যে এক একটা ইকোনমিক যে টার্মগুলো আছে এবং এগুলো অ্যাকচুয়ালি কি, সেটা সম্পর্কে কিন্তু এখানে ধারণা রাখতে হবে 11-12 স্টুডেন্টদের ক্ষেত্রে। মনে থাকবে আশা করি। লেজে ফেয়ার ইকোনমি, হ্যাঁ, বদ্ধ ইকোনমি, মুক্ত ইকোনমি, এরকম বিভিন্ন ধরনের যে বিষয়গুলো রয়েছে, সেটা সংক্রান্ত যে বইগুলো রয়েছে আবার সেটাও কিন্তু জানবো, এবং কোথায় সেই ইকোনমিক স্ট্রাকচারটা আমরা যদি দেখে থাকি তো কোথায় দেখেছি। হ্যাঁ, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা। ঠিক আছে, নেক্সট হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ। এই যে দীর্ঘদিনের প্রতিরোধ এবং যে বিভিন্ন ছোটখাটো দ্বন্দ্বগুলো বা বিদ্রোহগুলো চলছে, বিদ্রোহ শুরু হবে, মানে বিদ্রোহের আগে যে শাসন শোষণ চলছে। হ্যাঁ, অনেক রকমের ভূমি রাজস্ব ব্যবস্থা তৈরি হয়েছিল, আমরা প্রত্যেকে জানি, 1 শালা ব্যবস্থা, 10 শালা ব্যবস্থা, 5 শালা ব্যবস্থা, তাই তো, চিরস্থায়ী বন্দোবস্ত, প্রত্যেকটা বন্দোবস্ত নিয়ে পড়ছি। হ্যাঁ, এবং সেই বন্দোবস্তগুলো কি উপকারে লেগেছিল, আমাদের উপকারে লেগেছিল কি না লেগেছিল, তার থেকে বেশি হয়েছে কি মানুষ শোষিত হয়েছে, কৃষক শ্রেণী শোষিত হয়েছিল।
তাই তো? এবং তার সাথে ইংরেজদের ধর্ম বিস্তারেরও যে টেন্ডেন্সি, মানে যে পাদ্রীরা, খ্রিস্টান মিশনারি পাদ্রীদের বিভিন্ন জায়গাতে ধর্মান্তরিত করার যে প্রয়াস, এগুলোর সাথে সাথে প্যারালালি চলেছে। তার ফলে কি হয়েছে, মানুষ নানা রকম ভাবে জর্জরিত এবং নিষ্পেষিত হয়েছিল। তো সেই সেইটার বিরুদ্ধে যে প্রতিরোধ হিসেবে ফুটে উঠছে পাইক বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, পলিগার বিদ্রোহ, ওয়াহাবি বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, এই রকম প্রচুর প্রচুর বিদ্রোহ। আমরা প্রত্যেকেই বিদ্রোহগুলো সম্পর্কে পড়বো, বিদ্রোহগুলো কোথায় হয়েছিল, কবে হয়েছিল, কে তার নেতা ছিল, কতটা বিস্তৃতি লাভ করেছিল, এবং এক্ষেত্রে অনেক বিদ্রোহ আছে যেগুলো বিভিন্ন স্টেজে হয়েছে। হয়তো কিছুটা আর কি প্রথমে শুরু হলো, সেটাকে ইংরেজরা দমন করলো, আবার পরবর্তীকালে গিয়ে শুরু হয়েছিল সেকেন্ড টাইম, এবং সেক্ষেত্রে হয়তো অন্য নেতাকে আমরা পাচ্ছি। হ্যাঁ, তো এইরকম ভাবে যে বিদ্রোহগুলো এগিয়ে গেছে সেইভাবে কিন্তু আমরা মনে রাখবো। এবং ফাইনালি 1857-এর মহাবিদ্রোহ। সেই মহাবিদ্রোহ কেন হয়েছিল, তার প্রকৃতি কি, চরিত্র কি, সবটা পড়ব। এবং কোন কোন জায়গাতে কোন কোন নেতা কি কারণে হলো, কেন এটা মহাবিদ্রোহ বা কেন এটা স্বাধীনতার প্রথম যুদ্ধ বলে অনেকে আখ্যায়িত করলেও প্রত্যেকে সেটা মানতে নারাজ, এটা নিয়ে কিন্তু একটা ভীষণ রকম বড়সড় একটা বিতর্ক রয়েছে, যেটাকে আমরা বলছি মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র। 11-12-এর ছেলেমেয়েরা কিন্তু এই জায়গাটা ভালো করে দেখবে, মহাবিদ্রোহের প্রকৃতি এবং চরিত্র। ঠিক আছে, মহাবিদ্রোহের প্রকৃতি এবং চরিত্র কিন্তু 11-12-এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে আসছে কি পাশ্চাত্য শিক্ষা, পাশ্চাত্য শিক্ষার বিস্তার এবং সমাজ সংস্কার। এটা 11-12-9-10 ইকুয়ালি ইম্পর্টেন্ট। তবে ভারতে পাশ্চাত্য শিক্ষার একটা ইতিহাস আছে, পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ইতিহাস, অর্থাৎ কিনা প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্বের মধ্য দিয়ে কিন্তু আমরা পাশ্চাত্য শিক্ষাকে এখানে পেয়েছিলাম। তো সেইটার যে ব্যাকগ্রাউন্ডটা, সেটা কিন্তু 11-12-এর জন্য পড়তে হবে। আমি কি বোঝাতে পারছি? অর্থাৎ কিনা এই যে পাশ্চাত্য শিক্ষার বিস্তার হবে ভারতবর্ষে, সেটা প্রথম কবে বলা হলো? ভারতবর্ষের শিক্ষা খাতে 1 লক্ষ টাকা ব্যয় করা হবে, এটা কবে কখন প্রথম বলা হলো, এবং এই টাকাটা কেন ব্যয় করা হলো না প্রথমে? জিসিপিআই গঠন হলো, তাই তো? এবং তারপরে গিয়ে অনেক পরে গিয়ে মেকলে এসে বললেন যে আমাদের এই ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা একেবারে ঠিকঠাক নয়, ভালো করে এটাকে সাজাতে হবে। তার চুইয়ে পড়া শিক্ষানীতি, ডাউন ফিল্টারেশন তত্ত্ব, এগুলো প্রত্যেকটা কিন্তু খুব ভালো করে 11-12-এর ছেলেমেয়েরা পড়ছো। ঠিক আছে, এবং তারপরে গিয়ে আমাদের এখানে পাশ্চাত্য শিক্ষার বিস্তার, সেক্ষেত্রে কোন কোন ভারতীয় একে সাপোর্ট করলেন এবং কোন কোন মানুষ একে সাপোর্ট করলো না, প্রাচ্য শিক্ষাকে প্রাধান্য দিল, সেটা আমরাও কিন্তু জানছি। তো প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্ব, তার সাথে সমাজ সংস্কার এবং শিক্ষার বিস্তারে বিভিন্ন মানুষের অবদান, এগুলো বলাই বাহুল্য। রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, ডিরোজিও, হ্যাঁ, এগুলো প্রত্যেকে পড়ছি আমরা। এবং পড়ছি আলিগড় আন্দোলন, প্রার্থনা সমাজ, ব্রাহ্ম সমাজের মধ্যে বিভিন্ন সামাজিক একক, যেগুলো কিনা আমাদের মানসিকভাবে উন্নত করেছিল, আমাদের বিভিন্ন কুসংস্কার থেকে বার করেছিল, সেগুলো নিয়ে কিন্তু পড়াশোনার চলবে। আর যেটা চলবে সেটা হচ্ছে বিভিন্ন এই সমস্ত প্ল্যাটফর্মে বিভিন্ন যে যাদেরকে আমরা মেন পেয়েছি আর কি, প্রবক্তা যারা, হ্যাঁ, সেটা বাংলার হতে পারে, বাংলার বাইরের হতে পারে, সবগুলোই কিন্তু আমরা এখানে দেখছি। এবং এইভাবে শিক্ষা বিস্তার এবং নবজাগরণের ফলে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের উত্থানের চেষ্টা করা হচ্ছে, এবং সেই জাতীয়তাবাদের উত্থানের হাত ধরে আমরা পাচ্ছি কংগ্রেসকে। তার আগে কিন্তু একটা দীর্ঘদিনের সভা সমিতির পর্ব চলেছিল, প্রত্যেকের নিশ্চয় মনে আছে কি কি সভা সমিতি ছিল। এখানে কিন্তু একবারও উল্লেখ করা নেই সভা সমিতির পর্বের কথা, কিন্তু আমরা এই সভা সমিতির পর্বের কথা পড়বো। কেন পড়বো? যেহেতু লেখা আছে জাতীয়তাবাদের উত্থানের আদি পর্ব। জাতীয়তাবাদের উত্থান, কিন্তু উত্থানের সাথে কিন্তু এই যে সভা সমিতিগুলো, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ঠিক আছে, এবং আরো প্রচুর পুনা সার্বজনীন সভা, সারা ভারতবর্ষব্যাপী এই টাইমে জমিদার সভা, ছোট বড় প্রচুর সংগঠন তৈরি হয়েছিল। হ্যাঁ, এই প্রত্যেকটা সংগঠনের কথা এখানে না লেখা থাকলেও কিন্তু এটা আমাদের এইভাবে পড়তে হবে, এই জাতীয়তাবাদের উত্থানের কাণ্ডারি হিসাবে এগুলোকে আমাদের কিন্তু দেখতে হবে। ঠিক আছে, এবার কংগ্রেসের উত্থান ঘটলো, কিভাবে ঘটলো, কংগ্রেসের উত্থানকে কে কিভাবে ব্যাখ্যা করছে, সেই বিতর্কটা আমরা অবশ্যই ছাড়বো না। এবং কংগ্রেসের আদি পর্বের যেটা কার্যকলাপ, যেটাকে আমরা নরমপন্থী কার্যকলাপ বলছি, এবং তারপরে গিয়ে কংগ্রেসের
যে চরমপন্থী স্টেজ এলো, সেই নরম চরমের মধ্যে বিরোধ কোন কোন মানুষকে পেয়েছি, এবং কংগ্রেসের প্রতিটি অধিবেশনে কি কি এজেন্ডা নিয়ে কাজ হয়েছে, এটা তো একটা মানে খুবই আর কি গুরুত্বপূর্ণ জায়গা। কোন সালে কোথায় অধিবেশন বসেছিল, কে তার সভাপতি ছিলেন, মহিলা প্রথম সভাপতি, প্রথম ভারতীয় মহিলা সভাপতি, প্রথম ইউরোপীয় সভাপতি থেকে শুরু করে অনেক রকমের প্রশ্ন কিন্তু এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে থাকবে। তাই প্রত্যেকটা অধিবেশনে, কোন অধিবেশনে প্রথম জনগণমন গাওয়া হলো, কোন অধিবেশনে প্রথম বন্দে মাতরম গাওয়া হলো, এগুলো প্রত্যেকটা আমাদের কিন্তু মনে রাখতে হচ্ছে, 9, 10, 11, 12 বোথ। তারপরে চলে আসছি ভারতীয় রাজনীতিতে চরমপন্থার উত্থান, অর্থাৎ কিনা কংগ্রেসের যে চরমপন্থী যে সমস্ত মানুষদেরকে আমরা পেয়েছি তাদের সম্পর্কে, এবং যে গুপ্ত যে সমস্ত বিপ্লবী সংগঠনগুলো কিন্তু এই টাইমে তৈরি হচ্ছিল তাদের ব্যাপারে কিন্তু এখানে বিশেষ একটা কিছু উল্লেখ করা নেই, কিন্তু আমাদের এই চরমপন্থার উত্থান মানেই আমাদের কিন্তু ধরে নিতে হবে সেই গুপ্ত যে সংগঠনগুলো ছিল তাদের কার্যকলাপ এবং তাদের সম্পর্কে যে বিস্তারিত যে আমরা ইতিহাস জানতে পারি সেটা কিন্তু আমরা এখানে পড়ছি। ঠিক আছে, এর সাথে সাথে তৈরি হয়ে গেল 1905-এ বঙ্গভঙ্গের যে ঘোষণা করা হলো, লর্ড কার্জন বঙ্গভঙ্গের ঘোষণা করলেন, এবং তার সাথে সাথেই শুরু হয়ে গেল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। বঙ্গভঙ্গ স্বদেশীটা খুব ভালো একটা জায়গা, মানে আমাদের পড়তে আমরা খুব পছন্দ করি এবং বেশ সহজ, কিন্তু এখানে আমি বলবো যে এই আন্দোলনের পর্বগুলো যখন শুরু হয়ে গেল তখন কিন্তু তোমরা যখনই যে আন্দোলন পড়ছো না কেন সেই আন্দোলনের নেতা নেত্রীর নামের একটা কিন্তু তালিকা করে রাখবে। ঠিক আছে, নেতা নেত্রীর নামের তালিকা করে রাখবে, আর তার সাথে এই যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন চলছে সেই টাইমে কোন গান বা কোন কবিতা, হ্যাঁ, সেই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকে সাপোর্ট করছে, কোন নিউজ পেপারে প্রথম বলা হচ্ছে সেই আন্দোলনটা সম্পর্কে, এইগুলো কিন্তু আমরা খুব ভালো করে মনে রাখছি। ঠিক আছে, 9, 10, 11, 12 বোথ। আচ্ছা, এরপরে চলে আসছে ব্রিটিশ বিরোধী নীতি, পৃথক নির্বাচন ব্যবস্থা, অর্থাৎ কিনা যে ব্রিটিশ বিরোধী নীতি বলতে বা পৃথক নির্বাচন ব্যবস্থার ক্ষেত্রে আমরা দেখছি হিন্দু মুসলিমদের জন্য আলাদা আলাদা যে আসন সংরক্ষণের ব্যাপার সেই বিষয়টা কিন্তু এখানে ঢুকছে। ঠিক আছে, কারণ ব্রিটিশরাও চাইছে যে আমাদের এই যে জনগণের যে প্রতিরোধ এবং যে রোষ সেটাকে কোনো একটা ইস্যু দিয়ে আর কি আরো দুর্বল করে দিতে। তো সেক্ষেত্রে তারা শুরুর থেকেই কিন্তু হিন্দু মুসলিম অনৈক্যের জায়গাটাকে সুড়সুড়ি হিসাবে ইউজ করে কিন্তু মানুষকে ডাইভার্ট করে দেওয়ার চেষ্টা করতো তাদের মূল পয়েন্ট থেকে। ঠিক আছে, মূল ফোকাস থেকে। তো সেই পৃথক নির্বাচনী ব্যবস্থা এবং সেটা নিয়ে আস্তে আস্তে জলঘোলা শুরু হচ্ছে। আমরা এরপরে গান্ধীজিকে দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি মুসলিম লীগ। মুসলিম লীগ যেরকম যখনই আর কি কংগ্রেস তৈরি হলো তার সাথে সাথে কিন্তু এই যে পৃথক নির্বাচনী সিস্টেম বা যে রাজনীতি, যে পৃথক করে দেওয়ার যে রাজনীতি, সেটার কি বলবো, সেটার রেজাল্ট হিসেবেই হয়তো আমরা মুসলিম লীগকে পেয়েছিলাম। ঠিক আছে, তো যাই হোক, তার সাথে আবার গান্ধীজির উত্থান হলো। গান্ধীজির ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে একটা বড়সড় একটা অবদান, সেক্ষেত্রে তার প্রত্যেকটা বিদ্রোহ পড়ব এবং প্রত্যেকটা বিদ্রোহের ক্ষেত্রে কোন কোন নেতা নেত্রীকে পাচ্ছি, গোল টেবিল বৈঠকগুলো, 3টে গোল টেবিল বৈঠক খুব ভালো করে পড়া থাকবে আমাদের। কেমন, আর কি আছে এখানে, আর আছে, হ্যাঁ, এরপরে চলে আসছে স্বাধীনতার এবং ভারত বিভাজন। ঠিক আছে, এখানে কিন্তু অনেক কিছু কথাই লেখা নেই, যেটা আমি একটুখানি বলে দিই। সেটা হচ্ছে যে গান্ধীজির পরেই মুসলিম লীগ এবং তারপরেই একেবারে স্বাধীনতার যুদ্ধের কথা বলা হচ্ছে, মানে স্বাধীনতার কথা বলা হচ্ছে, কিন্তু তার আগে যেটা রয়ে গেল বাকি সেটা কিন্তু কি, সেটা হচ্ছে নেতাজির পিরিয়ড। নেতাজি কিন্তু আমরা ছেড়ে যাব না। অনেকেরই কিন্তু মনে হবে যে নেতাজির কথা এখানে লেখা নেই, কিন্তু এই যে স্বাধীনতা ও ভারত বিভাজন, এই যে ছোট্ট করে যে কথাটা লেখা আছে স্বাধীনতা ও ভারত বিভাজন, তো ভারতের স্বাধীনতার ক্ষেত্রে ওনার তো একটা বিশাল বড় অবদান, তাই না? তো সেই জায়গাটা তো আমরা স্কিপ করলে হবে না। তো সেই জায়গাটা 11, 12 সবাই কিন্তু আমরা ভালো করে পড়ছি। ঠিক আছে, নেতাজির পর্বটা এবং তার সাথে নৌবিদ্রোহ, হ্যাঁ, এবং স্বাধীনতা আসতে গিয়ে প্রচুর প্রচুর কিন্তু প্রসেস গেছে। হ্যাঁ, সিআর ফর্মুলা, তারপরে রাজাজি সূত্র যেটা, আর হচ্ছে ম্যাকডোনাল্ডের সাম্প্রদায়িক বাটোয়ারা, সিমলা বৈঠক, ক্যাবিনেট মিশন, মন্ত্রী মিশন, এইরকম করে প্রচুর প্রচুর কিন্তু ছোট ছোট বিষয় যেগুলো কিন্তু এই যে স্বাধীনতা একটা শব্দ দিয়ে বোঝানো হয়েছে, তো সেটার ভেতরে কিন্তু এগুলো সবটা পড়ছে। ঠিক আছে, নেক্সট, ভারত বিভাজন হয়ে গেল এবং ভারত বিভাজন কথাটা যেহেতু লেখা আছে তাই আরেকটা জিনিস আমরা মাথায় রাখবো,
সেটা হচ্ছে কি না, ভারত বিভাজন অর্থাৎ কিনা বিভাজন হওয়ার টাইমের রাজনীতিটা কেমন ছিল, অর্থাৎ কিনা যখন ভারত ভাগ হচ্ছে, ভারত আর পাকিস্তান, তো ভারতের দেশীয় রাজ্যগুলো কে ভারতের সাথে যুক্ত হবে আর কি পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে, এই নিয়ে কিন্তু একটা দীর্ঘকালীন টানাপোড়েন পর্ব ছিল। সেই টানাপোড়েন পর্বে কে চাইছে আর কে চাইছে না সেটা আমাদের কিন্তু পড়তে হবে, এবং আলটিমেটলি গিয়ে কি হলো। ঠিক আছে, এরপর চলে আসছি ইউরোপের ইতিহাস। ইউরোপের ইতিহাসের ক্ষেত্রে একদম স্ট্রিক্টলি 11-12 এর ক্ষেত্রে কতটা, 9-10 এর ক্ষেত্রে কতটা সেটা বলবো। আর প্রথমেই যেটা বলবো, এই যে ইউরোপের ইতিহাস সেটা কিন্তু এমন একটা জায়গা আমরা প্রচুর ভয় পাই, কারণ কি নতুন নতুন সব শক্ত শক্ত খটোমটো নাম টাম থাকে, তো তো সেই কারণে কিন্তু এটা যদি একটু বুঝে পড়া যায় এবং ক্রোনোলজিক্যালি পড়া যায় তাহলে কিন্তু সব প্রশ্নের উত্তর করা যাবে। ঠিক আছে, তো ফরাসি বিপ্লব দিয়ে শুরু হচ্ছে, ফ্রেঞ্চ রেভলিউশন দিয়ে শুরু হচ্ছে। ফ্রেঞ্চ রেভলিউশনের প্রত্যেকটা বিষয় অর্থাৎ কিনা কারণ সেটা দেখব, তার সাথে সন্ত্রাসের শাসন, নেপোলিয়ানের উত্থান, নেপোলিয়ানের সম্পর্কে সার্বিকভাবে পড়াশোনা করব, এবং দেখা যাচ্ছে যে নেপোলিয়ানের সাম্রাজ্যের পতনের পর যে মেটার্নিখের আসা অর্থাৎ কিনা ভিয়েনা কংগ্রেস, মেটার্নিক ব্যবস্থা, এবং বিপ্লবের হাত ধরে নতুন রাজনৈতিক মতাদর্শের উদ্ভব হচ্ছে, জাতীয়তাবাদ, উদারনীতিবাদ, সমাজতন্ত্রবাদ, এই যে কনসেপ্টটা, হ্যাঁ, এটা কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই যে এতক্ষণ যেটা টানা বলে গেলাম সেটা একদম মানে বেসিক জায়গা, সেটা আমরা প্রত্যেকেই পড়ি জানি, হ্যাঁ, কিন্তু এই যে জাতীয়তাবাদ, হ্যাঁ, উগ্র জাতীয়তাবাদ, এখানে জাতীয়তাবাদ এবং উগ্র জাতীয়তাবাদ, উদারনীতিবাদ, সমাজতন্ত্র, প্রত্যেকটা টার্মের আলাদা আলাদা ব্যঞ্জনা রয়েছে, এবং কোন দেশে, ইউরোপের কোন দেশে সেটা কেমন ভাবে ভাবা হচ্ছে, ঠিক আছে, সেটা জানলাম। জার্মানি ইটালির ঐক্য আন্দোলন এবং ইংল্যান্ড ও ইউরোপে শিল্প বিপ্লব। সবার প্রথম ইংল্যান্ডের শিল্প বিপ্লব, সেই শিল্প বিপ্লব কতটা আর কি আন্দোলিত করলো সারা ভারতবর্ষের বিভিন্ন অংশকে। ঠিক আছে, এবং সেক্ষেত্রে আমরা যখন ভারতবর্ষের ইতিহাস পড়ছিলাম সেখানেও কিন্তু যে অবশিল্পায়ন যে ফেজটা আমরা পেয়েছিলাম, সেই অবশিল্পায়নের সাথে এই ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কতটা জড়িয়ে আছে, হ্যাঁ, তো এই বিষয়টা এখানে খুব ভালো করে পড়ছি। এরপর শুরু হচ্ছে ইউরোপীয় সাম্রাজ্যবাদ। হ্যাঁ, ইউরোপীয় সাম্রাজ্যবাদ এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ 11-12 এর ক্ষেত্রে। হ্যাঁ, ইউরোপীয় সাম্রাজ্যবাদ কিন্তু আমরা খুব ভালো করে পড়ছি। ইম্পেরিয়ালিজম যেটাকে বলা হচ্ছে, হ্যাঁ, এই যে এই টার্মটা, এটা 9-10 এর ক্ষেত্রে অতটা গুরুত্ব না দিলেও হবে, কিন্তু 11-12 এর ক্ষেত্রে এটা ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আর একটা বিষয় যেটা এখানে বলবো সেটা হচ্ছে এই যে লেখা আছে তারপরে 1919 পর্যন্ত, এই যে সাম্রাজ্যবাদের পরে যেটা হচ্ছে যে ইউরোপের উদ্ভূত সাম্রাজ্যবাদের পেছনে অর্থনৈতিক কারণ, আফ্রিকার দখল নিয়ে সংকট, জার্মানির পলিটিক নীতি, প্রথম বিশ্বযুদ্ধ। তো প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত কিন্তু আমরা 9-10 জন্য পড়বো। 1919-এর পরে অর্থাৎ কিনা রুশ বিপ্লব, ওয়েমার রিপাবলিক, নাৎসিজম ইন জার্মানি, ফ্যাসিজম ইটালি, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এইটা কিন্তু 11-12 জন্য মনে থাকবে সকলের। এই পর্যন্ত 1919 পর্যন্ত হচ্ছে 9-10 জন্য, এই পোর্শনটা কিন্তু 9-10 কে পড়তে হচ্ছে না, কিন্তু 11-12 কে পড়তে হচ্ছে। ঠিক আছে, তো সেখানে তাহলে কি কি থাকছে, প্রথম বিশ্বযুদ্ধ গিয়ে আমরা স্টপ করে দিলাম 9-10। তো প্রথম বিশ্বযুদ্ধের পরে যে শান্তি সম্মেলন হচ্ছে এবং তারপরে গিয়ে আবারও নাৎসি এবং ফ্যাসিজমের উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে পরিস্থিতি তৈরি হলো, প্রথম বিশ্বযুদ্ধ কতটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য দায়ী। ঠিক আছে, তো শান্তি সম্মেলন কি প্রকৃতই শান্তি সম্মেলন ছিল? রুশ বিপ্লব খুব গুরুত্বপূর্ণ, 11-12 ছেলেমেয়েরা কিন্তু এটা পড়ছি। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো এবং তারপরে আন্তর্জাতিক ক্ষেত্রে যে সমস্ত সংগঠনগুলো তৈরি হলো যেটা কিনা দাবি করলো যে এর পরে এইরকম বিশ্বযুদ্ধ যেন আর না হয়, তার জন্য আমরা যেভাবে রেডি হচ্ছি, তো সেই বিষয় সম্পর্কে একটু অল্প ধারণা রেখে কিন্তু আমরা 11-12 পড়াটা শেষ করব। ঠিক আছে, তো এটা ছিল মোটামুটি একটা ওভারভিউ। হ্যাঁ, আমি তোমাদের প্রত্যেককে বলবো যে আমি পরপর বলে গেলাম ঠিকই, তোমরা ভিডিওটা যে দেখছো এটা বিষয়টা নিজের হাতে রাখার জন্য, কিন্তু তোমরা অবশ্যই গিয়ে ডাউনলোড করে নাও, আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবে। এবং এই প্রস্তুতি পর্বে সবার আগে নিজের পজিশনটা কিন্তু বোঝা উচিত, এই সিলেবাসটাকে হাতে নিয়ে একাধিকবার দেখো যে তুমি কোন জায়গাটা স্ট্রং এবং কোন জায়গাটা তোমার খুব ভালো মনে নেই। হ্যাঁ,
পড়াশোনাটা কিন্তু তাহলে করতে সুবিধা হবে। মানে আমি কতটা কোন অংশে জোর দেবো সেটা আমিই জানি। হুম? তো সেলফ স্টাডির সাথে সাথে আমাদের ব্যাচ শুরু হচ্ছে, নতুন এসএলএসটি ব্যাচ ভর্তি কাজ চলছে, এবং সেক্ষেত্রে যারা এসএলএসটিতে তোমরা ভর্তি হচ্ছ তারা কিন্তু পিএসসি যেটা অ্যাসিস্ট্যান্ট টিচারের যে ব্যাচটা যেটা হয় সেটা কিন্তু তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছ, সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাচ্ছ। এবং আমাদের এই অ্যাপের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভার্সন থাকে, ই স্টাডি মেটেরিয়াল দেয়া থাকে, আর থাকে সপ্তাহে 2টো করে লাইভ ক্লাস, এছাড়াও মক টেস্ট সহ অন্যান্য প্রচুর ফিচার্স থাকে। ঠিক আছে, আমি প্রত্যেককে বলবো এই যে পরীক্ষা হবে হবে সিচুয়েশন তৈরি হয়ে গেছে, এই মুহূর্ত থেকেই কিন্তু নিজেদেরকে রেডি করতে শুরু করো। হ্যাঁ, তো এই ছিল আজকের পর্ব। আজকের মতো এই পর্যন্তই, এবং তোমরা কমেন্টে আমাকে জানাও তোমরা এই পরীক্ষা সংক্রান্ত আর কি কি বিষয় জানতে চাইছো, বই হোক বা কি করে পড়বো, পড়াশোনার পদ্ধতি স্ট্র্যাটেজি কি কি হবে, সব নিয়ে কিন্তু আমি আলোচনা করতে প্রস্তুত, শুধু তোমরা প্রশ্ন করো। থ্যাংক ইউ।